Welcome students to another edition of E-Class. As you see, today's topic is joining, and you know that joining means the combination of a number of sentences into one new sentence. It may be simple or complex or compound. তাহলে কি বুঝলাম না জয়েনিং এর অর্থটা হচ্ছে এক বা মিনিমাম দুটো দুই বা তিন দুই বা ততোধিক বাক্যগুলোকে গ্রামারের নিয়মে একটা নতুন বাক্যে পরিণত করা। সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, দুটো জিনিস তাহলে মনে রাখতে হবে। জয়েনিং যখন আমরা করব তখন আমরা ইনস্ট্রাকশনটা পড়ব, মানে কি পদ্ধতিতে জয়েনিং করতে হবে, পাশাপাশি গ্রামারের নিয়ম যেমন মানতে হবে তেমনই মিনিং বা অর্থ যেন ঠিক থাকে। এই দুটো জিনিস মাথায় রেখে আমাদের জয়েনিং করতে হবে। তো প্রথমে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের স্ক্রিনে যে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এইটার কথা বলা হচ্ছে। তাহলে সিম্পল সেন্টেন্স মানে আমরা জানি যে আমরা যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবার সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের অনেকগুলো রাস্তা আছে, সেগুলো পরপর আমি আলোচনা করছি। প্রথমে দেখো প্রথমে কি আছে, বাই ইউজিং এ পার্টিসিপল। উদাহরণটা যদি আমরা দেখি, প্রথম প্রশ্নটা দেওয়া আছে হি ওয়াজ টায়ার্ড, হি রেস্টেড ফর এ হোয়াইল। তো এখানে আমরা পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি বা ডিইডি যোগ করেও হয়, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কথাই বলা হচ্ছে। তাহলে কিভাবে করব আমরা, যেহেতু এখানে বি ভার্ব আছে, তাহলে বিইং টায়ার্ড, যদি এটা হ্যাভ থাকতো তাহলে হ্যাভিং টায়ার্ড করতে পারতাম, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতাম পারফেক্ট পার্টিসিপল, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বিইং টায়ার্ড হি রেস্টেড ফর এ হোয়াইল। তাহলে এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, মিনিংটা কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি এখানে, কারণ কোন অংশটা আমি প্রথমে নিয়ে আসবো, কোন অংশটা পার্টিসিপল করব। দুটো তো বাক্য আছে, তাহলে অর্থের দিকে যদি আমরা ভাবি, ক্লান্ত হয়ে সে কিছুক্ষণের জন্যে বিশ্রাম নিল। আবার ধরো আরেক ধরনের পদ্ধতি আমরা এখানে দেখতেই পাচ্ছি, যেটা বি মার্কিং করা আছে, বি এর দাগেরটা, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। আমরা জানি ভার্বের আগে টু যোগ করে, আরও স্পেসিফিক্যালি বলে ভার্বের ফার্স্ট ফর্মে আগে টু যোগ করে আমরা ইনফিনিটিভ তৈরি করি। তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে হি ইজ ভেরি উইক, হি ক্যানট ওয়াক। এই ধরনের প্রশ্ন প্রচুর আছে মাধ্যমিক লেভেলে। তাহলে উত্তরটা এখানে দেখাই যাচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। প্রথমটা ভেরির বদলে টু বসেছে, আর দ্বিতীয়টা কিন্তু ইনফিনিটিভ, টু ওয়াকটা এখানে ইনফিনিটিভ। পরেরটায় আমরা যদি যা দেখি 3 নম্বর বা সি এর দাগের প্রসেস, বা ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা জানি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যে ওয়ার্ড কোয়ালিফাই করে থাকে আমরা অ্যাডভার্ব বলি। আবার এমন কতগুলো শব্দ সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ড যেটা অ্যাডভার্বের মতো কাজ করতে থাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্রশ্নটা যদি দেখো, হি ফেল্ড, হিট ওয়াজ আনফরচুনেট, তাহলে এখানে কি লেখা হচ্ছে, আনফরচুনেটলি হি ফেল্ড। আবার এমনও হতে পারে, ধরা যাক হি রিটার্নড হোম, একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্সে বলা আছে ইট ওয়াজ ইভিনিং অ্যাট দ্যাট টাইম। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে আমরা জয়েনিং করলে কি হবে, হি রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিংটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে টাইম বোঝাচ্ছে। নেক্সট দেখো ডি এর দাগের একটা প্রসেস দেখানো হচ্ছে, বা ইউজিং অ্যান নমিনেটিভ অ্যাবসলিউট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো স্টুডেন্টরা প্রচুর ভুল করে। কখন নমিনেটিভ অ্যাবসলিউট আমরা ব্যবহার করবো, যখন দেখবো আমরা যে দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা। আমরা প্রথম কোশ্চেনটা দেখেছি পার্টিসিপল দিয়ে যেটা জয়েন করেছি, হি ওয়াজ টায়ার্ড, হি রেস্টেড ফর এ হোয়াইল, দুটোই কিন্তু সেম সাবজেক্ট আছে দুটো সেন্টেন্সের, সেক্ষেত্রে আমরা পার্টিসিপল। কিন্তু এইখানে যদি দেখা যায় কোশ্চেনটা, দি স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আমরা আমাদের যাত্রাটাকে স্থগিত রাখলাম। এখানে দুটো সাবজেক্ট আলাদা, সেই কারণে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করা আছে। কোনটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলছি, দ্য স্কাই বিং ক্লাউডি। এটাকে অ্যাবসলিউট কেন বলেছে, এটা আলাদা করে বসছে, যেন মনে হচ্ছে ওটা বাক্য থেকে একটা আলাদা রকম একটা অর্থ এটা বোঝাচ্ছে। তাহলে আগে উত্তরটা আলোচনা করার পরে বলবো কি পদ্ধতিতে করা হলো এটা। স্কাই বিং ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি।
তাহলে মানেটা এখানে বুঝতে হচ্ছে কোন অংশটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব না, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায়। তাহলে পদ্ধতিটা হচ্ছে আগে সাবজেক্ট, যেটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করবো তাকে সাবজেক্ট বসাবো, তারপরে বিইং বা হ্যাভিং। বিইং মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, আর হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম করলে সেটাকে বলে আমরা বললাম পারফেক্ট পার্টিসিপল। দ্য স্কাই বিইং ক্লাউডি কমা দিয়ে এবার আমরা সেকেন্ড পার্টটা পুরোপুরি তুলে দেবো, সেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর অবজেক্ট ইত্যাদি যা থাকার সেগুলো আছে। ঠিক এরকম আরেকটা কোশ্চেন যদি আমরা আলোচনা করি, যেহেতু এগুলো তোমাদের বেশি প্রবলেম হয়, যেমন ধরো দ্য সানসেট একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স দ্য উই বিগ্যান আওয়ার জার্নি, সূর্য অস্ত গেল আমরা আমাদের যাত্রা শুরু করলাম। হতে পারে মরুভূমির দেশগুলোতে এরকমই তো করা হয়, মরুভূমির দেশে দিনের বেলা সাধারণত যাতায়াত করতে কষ্ট হয়। যাই হোক, দ্য সান হ্যাভিং সেট, এখানে কিন্তু খেয়াল করো পারফেক্ট পার্টিসিপল করা হচ্ছে, কারণ এখানে বি ভার্ব নেই। তাহলে আগে সাবজেক্ট দ্য সান, তারপরে হ্যাভের সাথে আইএনজি, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম সেট 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 কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা বা সেকেন্ড পার্টটা পুরোটা আমরা তুলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রসেস, বা ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন মানেটা হচ্ছে রিলেশন। সাধারণত কোনো বাক্যে কোনো একটা নাউন আর একটা নাউন ফ্রেজ দুটো যদি একই জিনিসকে বা একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝায়, তাহলে আমরা দুটো কমা ব্যবহার করি, সেটাকে বলছি আমরা নাউন ইন অ্যাপোজিশন। উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রশ্নটা ছিল গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, ইনফ্যাক্ট এটা তোমাদের টেক্সট বইতেই আছে, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। তাহলে কিভাবে আমরা লিখছি, গোল্ড কমা এ প্রেশাস মেটাল, তাহলে এই প্রেশাস মেটালটা এখানে নাউন ইন অ্যাপোজিশন, আবার একটা কমা, দুটো কমা, তারপরে ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। আচ্ছা, লাস্ট যে পদ্ধতি, বা ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ট। তাহলে হয় আমরা প্রিপোজিশন সাহায্যে, অথবা তার সাথে নাউন বা জিরান্ট থাকবে, নাউন বা জিরান্ট যে কোনো একটা, তার সাথে প্রিপোজিশন যোগ হয়ে সেই পদ্ধতিতেও আমরা জয়েন করতে পারি। আর জিরান্ট মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সেটা নাউনের মতো কাজ করে, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা এখানে জিরান্ট। তাহলে প্রশ্ন দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস। তাহলে উত্তরটা হচ্ছে বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। তাহলে বাইট এখানে প্রিপোজিশন, লিসেনের সাথে আইএনজি যোগ করে এটা জিরান করা হলো, লিসেনিং টু দ্য কর্ডস কমা হি লার্নস মিউজিক। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনিং এর পদ্ধতি। তাহলে আলাদা করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলতে পারে, অথবা বলতে পারে পার্টিসিপল ব্যবহার করে জয়েন করো, বা ইনফিনিটিভ ব্যবহার করে জয়েন করো। আমি আগেই বলেছি অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন তোমরা কিন্তু উত্তরগুলো দেবে। আর আবারও বলছি, জয়েনিং এর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমার দুটো জিনিস। সেটা প্রথমটা আমি আগেও বলেছি, প্রথমটা হচ্ছে গ্রামারের নিয়ম, আর দ্বিতীয়টা অবশ্যই মিনিং। মিনিং যদি কিন্তু ঠিক না আসে, তোমার জয়েনিংটা রং। আর গ্রামারের নিয়ম তো অবশ্যই মানতে হবে, কারণ ব্যাকরণ এমনই একটা জিনিস, বাংলা হোক ইংরাজি হোক, সেখানে রুল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবারে আমরা চলে যাচ্ছি আরও দুটো পদ্ধতি, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এইটা আমরা প্রথম আলোচনা করব, মানে ইনফ্যাক্ট সেকেন্ড টাইম আলোচনা করব, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তার আগে আমরা একটু আলোচনা করে নিতে পারি কমপ্লেক্স সেন্টেন্স মানেটা কি। সেটা আমরা এর আগেও তোমরা পড়েছো, ইনফ্যাক্ট এগুলো 8 থেকেই আছে। তো কমপ্লেক্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে দেখো উপরে হেডিংটা আছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, প্রথম পদ্ধতি দেওয়া আছে বাই ইউজিং এ নাউন অর নমিনাল ক্লজ। নাউন অর নমিনাল ক্লজ মানে যা তোমরা জানো সবাই, যে এমন একটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা নাউনের মতো কাজ করে। তো আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। সবসময় মনে রাখতে হবে গ্রামার শেখার সব থেকে ভালো পদ্ধতি উদাহরণ দেখে শিখতে হয়। বাই
গোয়িং থ্রু দ্য এক্সাম্পল। তাহলে প্রশ্ন দেওয়া আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আই নো ইট। উত্তরটা কিভাবে লেখা হচ্ছে? আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট, সরি প্রশ্নটা একটু ভুল ছিল, অনেস্ট পার্সন দিয়ে প্রশ্নটা দেওয়া উচিত ছিল। তাহলে হি ইজ অ্যান অনেস্ট পার্সন, আই নো ইট, উত্তরটা হবে আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পার্সন। তো কোন অংশটাকে আমরা বলছি নাউন ক্লজ? না, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পার্সন। তো কেন বলছি না, এখানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। আমি জানি, কি জানি, যে সে একজন সৎ ব্যক্তি। তাহলে নাউন ক্লজ তখনই হবে যদি সেটা সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে কাজ করে। আর এক্ষেত্রে লিঙ্কারগুলো একটু লক্ষ্য করো, এইগুলোই তোমাদের খেয়াল রাখতে হবে, দ্যাট, হোয়েন, হাউ, হোয়াট ইত্যাদি। লিঙ্কারটাই সব নয়, কিভাবে এগুলোকে বসানো হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ গুলিয়ে যেতে পারে। আচ্ছা, পরেরটা দেখো, বলছে ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, যাই অ্যাডজেক্টিভ সেটাই রিলেটিভ ক্লজ। এখানে লিঙ্কার দেওয়া আছে হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এটসেট্রা। তো একটা প্রশ্ন দেওয়া আছে, এটা তোমাদের টেক্সটেই দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ফেমাস পোয়েট, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ফেমাস পোয়েট, হু ওয়ান দ্য নোবেল প্রাইজ। তাহলে কেন এটাকে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলছি? কারণ দেখো, পোয়েট শব্দটা একটা নাউন, নাউনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটা বসছে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে, ওই জন্য সেটাকে আমরা বলছি রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার হচ্ছে পরের অপশনটা আছে সি এর প্রসেস, বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু লিঙ্কার অসংখ্য হতে পারে, হোয়েন, while, after, before, till, until, since, where, because, as, that, though, although, if, unless, so that ইত্যাদি ইত্যাদি। মনে রাখতে হবে যে অ্যাডভার্বের মতো কাজ করে যে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রশ্নটা আমরা যদি একটু দেখি, হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, হি ওয়াজ ভেরি ইল। সে গতকাল অনুপস্থিত ছিল, সে খুব অসুস্থ ছিল। তাহলে কিভাবে করা হয়েছে? হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে বিকজ হি ওয়াজ ইল। বিকজ মানে কারণ, তাহলে কারণ বোঝাতে পারে, শর্ত বোঝাতে পারে, বৈপরীত্য বোঝাতে পারে। এগুলো বিভিন্ন ধরনের লিঙ্কার আছে, মিনিং বুঝে লিঙ্কারগুলো তোমাদের কিন্তু ভাবতে হবে বা অ্যাড করতে হবে। প্রচুর প্র্যাকটিস করলেই এটা সম্ভব। আর প্রত্যেকটা লিঙ্কারের মানেগুলো বুঝে নেবে, কারণ এই লিঙ্কারগুলো তোমরা আগেও দেখেছো, তোমাদের ক্লাস 8 থেকে যেহেতু ক্লজ ছিল, আর 9-এ তো দেখেইছো। তো বুঝে, প্রশ্ন বুঝে, মিনিং বুঝে তারপর লিঙ্কারটাকে ব্যবহার করতে হবে, তবেই তো উত্তরটা কিন্তু পারফেক্ট হবে। আর অবশ্যই মিনিং যেন ঠিক হয় জয়েন করার পরে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি জয়েন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো খুব কমই এই ধরনের প্রশ্নগুলো আসে, তবু যেহেতু আমাদের সিলেবাসে আছে আমাদেরগুলো দেখে নিতে হবে। সিলেবাসে দেখো, তোমাদের টেক্সট বইতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, সেগুলোই লিখেছি। বাই ইউজিং এ কিউমুলেটিভ কনজাংশন। কনজাংশন মানে জানো, লিঙ্কার বা কনজাংশন একই জিনিস। যেমন কিউমুলেটিভ কনজাংশন কোনটা? বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, ইত্যাদি ইত্যাদি। এরপর আছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, যেমন বাট, স্টিল, ইয়েট। অল্টারনেটিভ, আইদার অর, নাইদার নট। এগুলো কিন্তু সবসময় একসাথে বসে, আইদার আর অর বা আলাদা, কিন্তু মানে আইদার বা এর মধ্যে যে কোনো একটা নয়, দুটোকেই বসাতে হবে, যেমন নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও তাই। আবার ধরো ইলেটিভ কনজাংশন আছে, যেমন দেয়ার ফোর, সো ইত্যাদি। তো আমরা যদি কয়েক বছরের ট্রেন্ড দেখি, কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং খুব কমই এসেছে, বেশি এসেছে সিম্পল আর কমপ্লেক্সে। তবুও তোমাদের সিলেবাসে যেহেতু আছে, প্র্যাকটিস তো করতে হবে। একটাই উদাহরণ এখানে দেখানো হচ্ছে, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। তাহলে এখানে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, এটা আমার মাধ্যমিকে এসেছিল, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। খেয়াল করে দেখো, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কিন্তু লিঙ্কার ব্যবহার করা হয়েছে, নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল, মানে ইজটা এখানে কমন ভার্ব। তাহলে আশা করি আমরা তিন ধরনের যে সেন্টেন্সে জয়েন কি করে করা যায় আমরা আলোচনা যে করলাম, অনেকটাই বুঝতে পেরেছো। আর এগুলো যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, তত তোমরা এটা নিয়ে আইডিয়াটা তৈরি হবে এবং তত পারফেক্টলি জয়েনিংগুলো করতে পারবে। তো আমরা এবার মাধ্যমিকের কয়েক বছরের কি ধরনের কোশ্চেন এসছে সেটা একটু দেখাচ্ছি, সেটা বা দেখে নাও একটু বা বুঝে নাও।
মাধ্যমিকে যদি কয়েক বছর আমরা ট্রেন্ড দেখি তাহলে এই ধরনের প্রশ্নগুলো বেশি এসছে। জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, শুধু এইটুকুই মেনশন করা আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো ক্লজ করেই করতে পারো, মানে অবশ্যই অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা স্যুট করবে, সেটা তোমার রিলেটিভ ক্লজ হতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, যা খুশি। আবার জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ, এরকম কোশ্চেন সেখানে স্পেসিফিক্যালি রিলেটিভ ক্লজ দিয়েই করতে হবে, অন্য কোনোভাবে করা যাবে না। আবার এক ধরনের প্রশ্ন হচ্ছে জয়েন ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা তোমাদের বললাম অসংখ্য ধরনের বিভিন্ন টাইপের লিঙ্কার হয়, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ছাড়া অন্য কোনো প্রসেস কিন্তু অ্যালাউ করা হবে না। জয়েন ইউজিং এ লিঙ্কার, আলাদা করে লিঙ্কার ব্যবহার করে কিন্তু প্রশ্ন এসছে, যেমন একবার এসেছিল দো দিয়ে জয়েন করো, একবার এসেছিল নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করো। আর ফাইনালি জয়েন ইন এ সিঙ্গল সেন্টেন্স, এটা কিন্তু হলে তোমরা ফুল ফ্রিডম পেয়ে যাচ্ছ, তোমরা যেমন খুশি জয়েন, মানে যেমন খুশি মানে অবশ্যই গ্রামারের নিয়মে, সেটা তুমি সিম্পলে জয়েন করতে পারো, কমপ্লেক্সে করতে পারো, কম্পাউন্ডে করতে পারো। তো এই ধরনের যে প্রশ্নগুলো কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী আমি যেটা আলোচনা করলাম, তাহলে জয়েন করতে গেলে কি কি লাগে আমরা আবার একবার সাম আপ করছি। জয়েন মানে দুই বা ততোধিক বাক্যকে একটা বাক্যে পরিণত করা, সেক্ষেত্রে গ্রামারের নিয়ম মানতে হবে, এবং প্রশ্নে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেইটা কিন্তু আমরা অবশ্যই দেখব, আর অবশ্যই মিনিংটা বুঝবো। সাধারণত তোমাদের দুটো করে সেন্টেন্স থাকে, তাহলে কোনটা আগে যাব কোনটা পরে রাখবো এটা কিন্তু খুব জরুরি। সেই জন্যই মিনিংটা বাংলায় তোমরা যদি আগে একটু জয়েনিংটা মনে মনে করে নাও, তখন ইট উইল বি এ ভেরি হেল্পফুল ফর ইউ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ক্লজ সম্বন্ধে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করছি। ক্লজ নিয়ে তোমাদের 8 থেকেই আলাদা করে গ্রামার বইয়েতে বা টেক্সট বইতে উল্লেখ আছে, সেগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। কারণ অনেক সময় যেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ গুলিয়ে যায়। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হি কামস হেয়ার অ্যাট এ টাইম, আই নো দ্য টাইম, সে এখানে একটা সময় আসে, আমি সময়টা জানি। তাহলে এটা যখন আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করছি, তখন উত্তরটা হবে আই নো দ্য টাইম হোয়েন হি কামস। আবার বলছি আই নো দ্য টাইম হোয়েন হি কামস। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কেন হলো? টাইম শব্দটা আগে আছে, তারপরে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে। আবার এটাই যখন নাউন ক্লজ হিসাবে বসবে, তখন আই নো হোয়েন হি কামস। তাহলে সেক্ষেত্রে টাইম শব্দটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটা রাখলে কিন্তু ওটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। তাহলে আই নো কি জানি, মানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে না, হোয়েন হি কামস, তখন এটা কিন্তু নাউন ক্লজ। ফলে এই যে সূক্ষ্ম তফাৎগুলো, এগুলো বুঝে নিতে হবে। আরও বারবার বলছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা জানি। প্র্যাকটিসটা ঠিকঠাক করতে হবে, আর জয়েনিংয়ের উপরে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। কারণ তোমরা জানো যে তোমাদের যে ডু অ্যাজ ডাইরেক্টেড বলে যে পার্টটা থাকে, 3টে কোশ্চেন থাকে, ন্যারেশন আর ভয়েস অলমোস্ট প্রত্যেক বছর পড়ছে। জয়েনিংটাও যদি আমরা দেখি 2020 বাদ দিয়ে আগের কয়েক বছর ধরে পর এসেছে। ফলে জয়েনিংয়ের উপরে আলাদা করে গুরুত্ব দিতে হবে। আর যত ধরনের জয়েনিংয়ের ভ্যারাইটি হয়, সব ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো এই জয়েনিংয়ের উপরে এই আলোচনা, তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে, জানাবে। আর কোশ্চেন ব্যাংক থেকে এখনই প্র্যাকটিস শুরু করে দাও।